আমন্ত্রণ বাংলা ভিশনের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকটিভ। আমাদের এই প্রাত্যহিক জীবনে কতই না স্বাস্থ্য জটিলতার মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়। তবে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে যতখানি সচেতন, মানসিক স্বাস্থ্যের বিষয়ে ততখানি সচেতন নই। তবে এই যে মনের নানা রোগ, মনের নানা ব্যাধি কিংবা কষ্ট, এটি নিয়ে আমরা প্রতিনিয়ত জীবন যাপন করছি কিংবা জীবনকে অতিবাহিত করছি, সেটিকে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন, বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং সেই সাথে মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জটিলতা হৃদরোগ। হৃদযন্ত্র যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সেকেন্ডে আমাদের জীবনকে অতিবাহিত করার জন্য এই যন্ত্রটির কিংবা এই অঙ্গটির কোনো বিকল্প নেই। তাই হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখার ব্যাপারেও আজ আমরা আলোচনা করব। এবং এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, যিনি কার্ডিওলজি বিভাগের অধ্যাপক এবং তিনি কর্মরত রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এবং আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং সিইও আকিদা হেলথ কেয়ার লিমিটেড। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে। স্যার, হৃদযন্ত্র কিংবা হৃদরোগ, হৃদযন্ত্রে যে এই যে হৃদরোগ হচ্ছে প্রতিনিয়ত এবং সারা দেশে অসংখ্য ব্যক্তি, শুধু দেশে না বিশ্বব্যাপী অনেক ব্যক্তিরা এই রোগটিতে ভুগছে। একটু শুরুতে জানবো যে হৃদরোগ বলতে আমরা কি বুঝি এবং কার আক্রান্তের ঝুঁকিতে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে হৃদরোগ বলতে সাধারণত যেটা বেশি বুঝে থাকি সেটা বলে আসলে ব্লকজনিত হৃদরোগ, যে হার্টের রক্তনালীতে ব্লক হয়। এই ব্লক হওয়ার পরে অনেক সময় অ্যাটাক হয় বা বুকে ব্যথা করে, এটা পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয় বা বুকে ব্যথা করে, এটা আমরা বলি যে ব্লকজনিত হৃদরোগ, এটাই বেশি বোঝানো হয়। কিন্তু এর বাইরে যেটা আছে, এই যে যেমন বাচ্চাদের হৃদরোগ হয় অনেক, আমরা হলো জন্মগত হৃদরোগ বলি, এটা তো আসলে মানে ব্লকজনিত কোনো সমস্যা না এটা, এবং এটা অনেক বাচ্চা আছে যারা জন্মগত হৃদরোগে ভুগতেছে। এছাড়া দেখা যাচ্ছে অনেক আছে যে হার্টের চারিপাশে পানি জমে, আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বলি অনেক সময়, অথবা হার্টের মাসেলে এক ধরনের সমস্যা হয়, এটা এখন প্রায় আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি। অথবা উচ্চ রক্তচাপ অনেকের আছে, উচ্চ রক্তচাপ জনিত কিছু হৃদরোগ হয়, যেটা উচ্চ রক্তচাপ কারণে হার্টের ওয়াল অনেক সময় ঠিক হয়ে যায় এবং ভবিষ্যতে এটার জন্য ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, যেটা আমরা বলি উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ। যেরকম তারপরে আগে আমরা অনেক সময় পেতাম, এটা এখন কমে গেছে অনেক, সেগুলো বাতজ্বর জনিত হৃদরোগ। যে বাতজ্বর হতো, বাতজ্বর আমরা জানি যে হার্টকে এফেক্ট করে, হার্টের ভালভকে নষ্ট করে, এই নষ্ট করার জন্য হার্টের ভালভের বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা আমরা হলো বাতজ্বর জনিত হৃদরোগ বলে থাকি। আর এর বাইরে একটা আছে যে বাতজ্বর ছাড়াও অনেক সময় হার্টের ভালভে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ভালভে লিক করানোর সময় বা ভালভ অনেক সময় শুরু হয়ে যায়, স্টেনোসিস বলে আমরা রক্ত যেতে বাধা পায়, এটাকে আমরা যে ভালভজনিত হৃদরোগ বলি। এই ধরনের অনেক ধরনের হৃদরোগ আসলে আছে। কিন্তু আমরা যখন বলি যে ইনসেন্সে যে বা আলোচনা যখন আসে যে হৃদরোগ নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের সাধারণত ওটাই আসে যে ব্লকজনিত হৃদরোগ, এটাই সাধারণত আলোচনার বিষয়। এবং হৃদরোগ মানে আমরা ধরেই নেই হার্ট অ্যাটাক এবং ব্লক হয়েছে। স্যার, জানবো যে আক্রান্তের ঝুঁকিতে কারা, কিন্তু স্যারের কাছ থেকে ঘুরে আসি। স্যার, খুব চমৎকার এবং প্রাসঙ্গিক একটি বিষয় যে মানসিক স্বাস্থ্য। আসলে আমরা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে তো একদমই গুরুত্ব দেই না, কিন্তু গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি? থ্যাংক ইউ আপনাকে, এবং থ্যাংক ইউ বাংলা ভিশনকে আমাকে এখানে আসার জন্য দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমাদের ওভারঅল সোশ্যাল স্টিগমার কারণে, আমাদের সোসাইটির অজ্ঞতার কারণে বলেন, আমরা কিন্তু এই বিষয়টাকে কমপ্লিটলি নেগলেক্ট করে যেতাম। আজকে দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য অতপ্রতভাবে জড়িত। যেমন ধরুন আজকে প্রফেসর তৌফিক আসছেন, ওনার যে হৃদরোগ বিষয়ে যে আপনি কথাটা বললেন, এই হৃদরোগের অনেকটা কারণ কিন্তু আমাদের মানসিক সমস্যা। আমি জাস্ট একটা পিওর এক্সাম্পল দিচ্ছি, যে মানুষটা আমরা যেটাকে বলি বিষণ্ণতা অথবা ডিপ্রেশন, এই ডিপ্রেশন যে মানুষগুলো সাফার করে, আজকে সারা ওয়ার্ল্ডের মধ্যে অ্যারাউন্ড 53 মিলিয়ন মানুষ ডিপ্রেশনে ভোগে। এই 53 মিলিয়ন মানুষের অনেকটা অংশ কিন্তু তারা কার্ডিওভাস্কুলার সমস্যায় ভোগে এবং হার্টজনিত রোগে ভোগে। ভয়ঙ্কর তথ্য। হ্যাঁ, কারণ ব্যাপারটা ছিল যে তারা নিজের প্রতি যত্ন নিতে পারে না, যেমন বিষণ্ণতায় ভোগে, হয়তোবা তাদের শারীরিক
যে আমরা আজকাল বলি ওয়েট গেইন করা, আমরা বলি মেটাবলিক সিনড্রোম হওয়া, এগুলো কিন্তু একটা সিকুয়েলি, যে আপনি বিষণ্ণতায় ভুগতেছেন, যখন আপনি নিজেকে যত্ন দিতে পারতেছেন না, আপনার অন্যান্য ফিজিক্যাল প্যারামিটারগুলো তখন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, এবং এর ইম্প্যাক্টটা আপনার ওভারঅল যে ফাংশনাল অ্যাবিলিটি, আপনি যে আপনার দৈনন্দিন জীবনযাপন করতেছেন, আপনি যে আপনার কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স করতেছেন, এর প্রত্যেকটা বিষয় কিন্তু এফেক্ট ফেলতেছে, এবং দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট আপনার মেন্টাল হেলথ আর মানসিক সমস্যা। এবং এই যে মানসিক স্বাস্থ্যের নানা দিক রয়েছে, নানা জটিলতা রয়েছে, আমরা আসলে কতটুকু সেটাকে প্রাধান্য দিচ্ছি এবং কতটুকু বুঝতে পারছি যে এটা আমার একটা মনের রোগ। আমরা একদম স্বাভাবিক জীবনযাত্রার অংশ বানিয়ে ফেলেছি যে আমাদের মন খারাপ থাকবে, আমরা বিষণ্ণ থাকব, কিন্তু এটিকেও যে চিকিৎসার আওতাভুক্ত করা উচিত, বিষয়গুলো কিন্তু একদমই ভাবছি না। আমরা স্যার এই বিষয়টি আলোচনা করবো, একটু স্যারের কাছে যাব যে স্যার খুব চমৎকারভাবে স্যার বলছিলেন যে যারা মানসিক বিষণ্ণতায় ভোগেন, ডিপ্রেশনে থাকেন, তাদেরই কার্ডিয়াক ব্যাধিগুলো হবার ঝুঁকি রয়েছে। আপনার কাছে আরো বিস্তারিত জানবো, ঝুঁকিতে কারা? ঝুঁকিতে আসলে কিছু আমরা বলি যে মডিফায়েবল, মানে যেগুলো চেঞ্জ করা যায়, কিছু ঝুঁকি আছে মানে চেঞ্জ করা যায় না, অর্থাৎ কিছু ঝুঁকি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কেন কিছু ঝুঁকি আছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেন আমি যত বয়স হতে থাকবে তত আমার হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে থাকবে, বিশেষ করে যে বড় ব্লকজনিত হৃদরোগ যেটা বললাম সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে মেল জেন্ডার বলা আছে, পুরুষের সাধারণত নারীদের চেয়ে 9 গুণ বেশি হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে, যেটা আমরা হার্ট অ্যাটাক বলি বা ব্লক বলি, যেটা 9 গুণ বেশি ঝুঁকি মেয়েদের হলো মেনোপজের আগ পর্যন্ত। তারপর মেনোপজ অর্থাৎ ইয়েতে পিরিয়ড বন্ধ হয়ে গেলে তারপর ঝুঁকি আবার সমান, দুজনেরই সমান সমান ঝুঁকি থাকে, সেক্ষেত্রে মেয়েদের আবার হৃদরোগ হওয়ার ঝুঁকি আরো বেড়ে যায়। এটা আরটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় দেখা যায় যে অনেক রোগী আসে বলে আমাদের ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, ধূমপান করি না বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, কিন্তু তাদের ব্লক আছে বা তাদের হার্টের সমস্যা আছে, হৃদরোগ আছে। সেটা একটা কারণ হলো তার ফ্যামিলিতে দেখা যায় বাবার আছে বা মায়ের আছে বা ভাইদের আছে বা নিকট আত্মীয় বলতে আমরা ফার্স্ট যে রিলেটিভ বলি, যাতে সাধারণত 50 বছর বা তার চেয়ে কমে যখন হৃদরোগ থাকে তখন আমরা এটা তার আবার আত্মীয় স্বজনের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। আর একটা কিছু আছে যেটা বলে আমরা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। এর মধ্যে একটা হলো ওজন, যেটা বলতেছিলেন যে ওজন খুব গুরুত্বপূর্ণ, যে মেটাবলিক সিনড্রোম করে, মেটাবলিক সিনড্রোম করে সাধারণত হৃদরোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় অনেক, এই জন্য ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। তারপর উচ্চ রক্তচাপ, যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে বহুদিন ধরে তাহলে আমার হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধূমপান যদি করে তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লাইফ স্টাইল, এর মধ্যে একটা হলো সেডেন্টারি লাইফ স্টাইল, অর্থাৎ আমরা যারা যদি বেশি সময় বসে বসে কাজ করি, অর্থাৎ আমাদের জীবনে যদি মুভমেন্ট কম থাকে তাহলে আমার হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক। আর একটা সব গুরুত্বপূর্ণ যেটা হলো স্ট্রেস, দুশ্চিন্তা, যার সাথে হলো যে ডিপ্রেশন আছে, ডিপ্রেশন ফর্মে বা অ্যাংজাইটি ফর্মে। এখন স্ট্রেস যেটা আছে, যদি আমরা একই যদি বলি স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ বলে, যেটা এই জীবনে আমাদের যে বলে র্যাট রেস, ইঁদুর দৌড়, টার্গেট ফিক্সড করা, এত সময়ের মধ্যে আমাকে এটা করতেই হবে, পৌঁছাতেই হবে বা এইটা আমাকে অ্যাচিভ করাই লাগবে, এই যে গোল নির্ধারণ করে দেওয়া নিজের থেকে, অথবা গোল তো অবশ্যই থাকতে হবে, গোল ছাড়া তো মানুষ আগাইতে পারবে না। কিন্তু জিনিসটা ব্যাপারটা কি, গোল আর অ্যাবিলিটির মধ্যে মিসম্যাচ করা বলে, অর্থাৎ আমার যে ক্যাপাসিটি আছে বা অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটির তুলনায় যদি আমার গোল অনেক বড় হয়, যেটা ডেফিনেটলি ওই গোল আমি পৌঁছাইতে পারবো না, তাহলে যেমন ওই যে পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায়, পড়াশোনা করতে গেলেও অনেক সময় মানুষের, ইভেন আমাদের ফ্রেন্ড যারা আছে তারা বিভিন্ন সময় মানসিক রোগে আক্রান্ত হয়েছে মেডিকেল কলেজে থাকাকালীন। এর একটা হলো যে এই যে পড়াশোনা গোল ঠিক করছে, যেটা হয়তো 7 দিনে সম্ভব, সেটা আসলে দরকার হলো 3 মাস, সে 7 দিনে বলছে এটা জিনিসটা আমাকে শেষ করতে হবে, শেষ হয় নাই, তারপর মাথায় অস্থির ঘোরাঘুরি করে বেড়ায়। তো এরকম আর কি, যে তাহলে স্ট্রেস একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর কারণ হলো স্ট্রেস হরমোন রিলিজ হয় কিছু, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, সেই স্ট্রেস হরমোনগুলো আমাদের হার্ট অ্যাটাক, ব্লক হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে স্ট্রেসটা গুরুত্বপূর্ণ। তাহলে এই যে রিস্ক যেগুলো আছে, এই সমস্ত রিস্ক এটা, আর তাছাড়া আমাদের খাবারের প্যাটার্ন যেটা আছে, হয়তো সেটা সামনে আলোচনা হবে যখন আমরা হয়তো হৃদরোগ প্রতিরোধের বিষয়ে আলোচনা করব, সেগুলো আসবে। এই মানে আমাদের যে অস্বাস্থ্যকর খাবার দাবার যেটা আছে, অস্বাস্থ্যকর লাইফস্টাইল যেগুলো আছে, অধিক লবণযুক্ত খাবার যেগুলো আছে, এগুলো আমাদের আর কি আসলে হৃদরোগ করতে সহায়তা করে। একদমই, আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু স্যার যেমনটি বলছিলেন যে এই যে তরুণ প্রজন্মের মাঝে মানসিক অশান্তি, বিষণ্ণতা, এবং স্যার একটু আইডেন্টিফাই করে বলেছেন যে মেডিকেল স্টুডেন্টদের স্পেসিফিক ভাবে টার্গেটিং গোলে পৌঁছানোর যে লক্ষ্যটা খুব শর্ট টাইমের মধ্যে অনেক বেশি অ্যাচিভ করার টেন্ডেন্সি, বিষয়গুলো আসলে কতটুকু মানসিক জটিলতার কারণ হতে পারে?
খুবই সুন্দর প্রশ্ন। এবং আমি যখন এখন নিজেকে রিফ্লেক্ট করি যে আমি ওই সময় কেমন ছিলাম, তখন আসলে ভাবতেই লাগে, অবাক লাগে যে ওই জিনিসগুলো আমি কখনো খেয়াল করিনি। তিনটা পার্ট। একটা পার্ট হলো যে এটা আমরা সবাই জানি যে মেডিকেল ফিল্ডটা সবচেয়ে লেন্দি ক্যারিয়ার, স্পেশালি মানে প্রি গ্র্যাজুয়েট স্টেজে আমরা 5 বছরের কোর্সে করি এবং ইটস অ্যান এক্সটেন্সিভ কোর্স। তো সেটা একটা আলাদা একটা স্ট্রেস থাকে। প্লাস প্রফেসর তৌফিক যেটা বললেন যে আমাদের ওই সময়টা বেঁধে দেওয়া, যে হয়তো যেটা 3 মাসে করতে হবে সেটা আমরা 7 দিনে করার চেষ্টা করে থাকি। এইটার দুটা পার্ট। একটা পার্ট হলো যারা মেধাবী স্টুডেন্ট, তারা সবসময় তাদেরকে একটা পুশ করার চেষ্টা করে যে আই ওয়ান্ট টু ডু এ বিট মোর। আরেকটা যেটা এখন আমাদের সমাজে এখন আমরা লক্ষ্য করি না, কিন্তু এটা আমি ইংল্যান্ডে একটা ক্লিনিক করি, সেটা হচ্ছে অ্যাডাল্ট ADHD। ছোটদের আগে আমরা শুনতাম যে ADHD হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে আসলে অ্যাডাল্টদের মধ্যেও এই অ্যাডাল্ট ADHDটা অনেক প্রবণতা থাকে। তার মানে হচ্ছিল দ্যাট উই অ্যাকচুয়ালি ক্রিয়েট এ টাস্ক অর get some pressure on us, do a lot of things with a time limit, but in reality it doesn't happen, যেটা প্রফেসর তৌফিক বললেন। এটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং যে আপনার ব্রেনের সেই অ্যাবিলিটি থাকে না। দ্য মোর ইউ অ্যাকচুয়ালি ডু সাম মোর অ্যাসেসমেন্ট অ্যান্ড ইটস এ ফ্যান্টাস্টিক ট্রিটেবল একটা ইলনেস। সেটা ছিল আপনার আরেকটা জিনিস। আর 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছিল যে সামাজিক মাধ্যমের কারণে এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যে ওভারঅল যে চাহিদাটা, এই জায়গাটায় আমাদের গ্র্যাটিফিকেশনটা খুব আসছে যে আমি এখনই চাই, আমাকে জিনিসটা এখনই করতে হবে। বাট ইটস নট ইট ইজ এ স্টেপ কেয়ার প্রসেস। সেটাকে না গিয়ে একটা সুস্থভাবে, সুন্দরভাবে, একটা স্বাভাবিকভাবে নিজেকে যত্ন নিয়ে করা, আর হচ্ছিল নিজেকে পুশ করে, নিজেকে অসুস্থ করে আমি গ্র্যাটিফাই করা, যেটা লং টার্ম ফিউচার থাকে না। একদমই। এবং এই যে স্যার আমাদের একটা অসুস্থ প্রতিযোগিতা, যেটা আমাদের মানসিক অশান্তির কারণ সৃষ্টি করছে, মানসিক অসুস্থতার কারণ সৃষ্টি করছে, বিষয়গুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আমরা জানবো, কিন্তু একটু স্যারের কাছে যাই। স্যার, শুধুমাত্র এই তরুণ প্রজন্মের মাঝে মানসিক অশান্তি, এটি পরবর্তীতে হৃদরোগের কারণ হচ্ছে। তো আমাদের যে সমস্ত ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে তার মাঝে তো হার্ট অ্যাটাক অন্যতম, এবং হার্ট অ্যাটাকের মূল কারণে আপনি বলছিলেন যে ডিপ্রেশন, রাতে ঠিকমতো ঘুমাচ্ছে না, সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন। একটু জানতে চাই যে এগুলো থেকে নিশ্চয়ই বেরিয়ে আসা জরুরি, কিন্তু কি করে একজন ব্যক্তি বুঝবেন তার হৃদযন্ত্রে জটিলতা হচ্ছে কিনা বা হার্ট অ্যাটাক হলো কিনা? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অ্যালার্মিং একটা যে সিচুয়েশন এখন সেটা হলো যে হৃদরোগ হচ্ছে কিনা বুঝে ওঠার আগেই অনেকে মারা যাচ্ছে, এবং এটা এখন খুব আনকমন না। কেন অনেক সময় দেখি ইয়াং পেশেন্ট, কোনো ধরনের সমস্যা নাই, যে 25-30 বছর বয়স, হঠাৎ করে বুকে তীব্র ব্যথা, এবং তীব্র ব্যথার পরে তাকে হাসপাতালে নেওয়ার আগেই ও মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন এই যে জিনিসগুলো যে মারা যাচ্ছে ইয়ং পেশেন্টের মধ্যে, অথবা হার্ট অ্যাটাক হচ্ছে মারাত্মক, সিভিয়ার হার্ট অ্যাটাক, এবং হাসপাতালে যাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে। তো এখন এই যে জিনিসটার ক্ষেত্রে কোনো মানুষের ক্ষেত্রে কোনো সিমটম থাকে না, কোনো মানুষের ক্ষেত্রে সিমটম থাকে। এখন আমরা আছে যে কাদের আসলে সিমটম থাকে না এবং কাদের আসলে সিমটমটা তৈরি হয়। এখন যাদের সিমটম কাদের থাকবে না, যাদের বলে ইয়ং পেশেন্ট, অনেক সময় যাদের ব্লকের মাত্রা কম, 20 বা 30% ব্লক হয়। ব্লকটা আসলে একটা ডিজেনারেটিভ প্রসেস। আমাদের যেমন বয়সের সাথে চুল পাকতে থাকে, তেমনি ব্লকটাও কিছু মানে মাত্রায়, কারো ক্ষেত্রে হয়তো দ্রুত বাড়ে, কারো ক্ষেত্রে স্লো বাড়ে, কিন্তু সাধারণত তৈরি হয় বলা আছে 15-20 বছর বয়স থেকে আস্তে আস্তে অল্প মাত্রা ব্লক হইতে থাকে। এখন এই জিনিসটা, এই ব্লকটাকে আমরা অনেক সময় বলি ইম্যাচিউর ব্লক। আমি অনেক সময় কাউন্সিলিং করার সময় বা বোঝানোর সময় বলি যে ইম্যাচিউর, বা যদি কোনো ইয়ং যে ছেলেটা থাকে তার যেমন ডিরেলড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ম্যাচিউর হয়ে গেলে তার ডিরেলড হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ইম্যাচিউর ব্লক যেগুলো আছে, এগুলো আবার যে কোনো সময় ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। আর ফেটে যাওয়ার ঝুঁকি কোনো থাকবে, ফেটে কখন সাধারণত যদি তার উচ্চ রক্তচাপ থাকে, অনেক প্রেশার কন্ট্রোলে না, হঠাৎ করে প্রেশার বাড়ছে, তার ওইটা যে ব্লকটা যেটা আছে, ব্লকের মধ্যে ফাটল ধরে ওখানে রক্ত চাকা জমা হয়, সে হার্ট অ্যাটাক হয়। হলো মানে একটা। আর একটা হলো যে যদি কারো ডায়াবেটিস থাকে বা আনকন্ট্রোল থাকে। আর একটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে মেন্টাল স্ট্রেস। এই মেন্টাল স্ট্রেস যখন হয়, স্ট্রেস হরমোন রিলিজ হয়, অ্যাড্রেনালিন, নরড্রেনালিন, যেগুলো আমাদের হার্ট রেট বাড়ায়, যেগুলো আমাদের রক্তনালী স্পাজম করে। এই স্পাজম যখন হবে, রক্তনালী রিপিটেড স্পাজম হবে, স্পাজম হলে
তখন এই যে ব্লকটা ছোট ব্লক হলে ওখানে ওই যে ক্রাক হয়, ক্রাক হলে ওখানে আবার ব্লক ইয়াতে হবে। তাহলে ইয়ং পেশেন্ট যেটা আছে, এবং ইয়ং পেশেন্টের ক্ষেত্রে আরটা আছে, তাদের কিছু হালকা রিস্ক ফ্যাক্টর মানে দেখা যায়। কারা সাধারণত ইয়ং পেশেন্ট তো সবার হবে না, কাদের বেশি হতে পারে, এই বেশি হওয়ার মধ্যে যাদের সাধারণত ওজন বেশি থাকে, তারা যে মেটাবলিক সিনড্রোমে যারা ভোগে বেশি, ওজন বেশি থাকে। অনেক সময় রোগীর গার্জিয়ান এসে বলে স্যার বাসায় তো কিছু খায় না, কিন্তু এত ওজন কোত্থেকে বা ওজন আসতেছে। এই ওজন আসার কারণ হলো যে অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ফাস্ট ফুড। অনেক সময় দেখা যায় ফাস্ট ফুডের দোকানে যে আমরা বার্গার, পিৎজা, এর মধ্যে সবই দেখবেন কার্বোহাইড্রেট, যেগুলো আমাদের ওজন বাড়ায়। অথবা দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই, ওই দেখা যাচ্ছে গল্প করতে করতে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, সব আলু ভাজি, সেটা ওজন বাড়াচ্ছে। আমরা হয়তো ভাবছি যে আলু ভাজি মানে নির্দোষ, সেটা সমস্যা করে না, কিন্তু এগুলো ভবিষ্যতে ওজন বাড়াচ্ছে। এই যে ওজন বাড়ানো, এটা বেশ ইয়ং পেশেন্টের ক্ষেত্রে একটা রিস্ক। আর একটা হলো যে মাদক দ্রব্য গ্রহণ, বিভিন্ন কিছু এই মাদক দ্রব্য গ্রহণ, যেগুলো বেশি ককটেল মাদক হোক বা যে মাদকগুলোতে অনেক সময় যে আমাদের যে করোনারি স্পাজম হয়, অনেক রক্তনালী স্পাজম হয়ে তাদের বুকে প্রচন্ড ব্যথা হতে পারে, এবং এদেরকে বলা হয় যে কোনো কোনো ক্ষেত্রে ব্লক ছাড়াও তাদের হার্ট অ্যাটাক হতে পারে, সিভিয়ার হার্ট অ্যাটাক, এবং মৃত্যু হতে পারে তাদের। শুধুমাত্র মানে প্রলংড করোনারি স্পাজম বলে, অর্থাৎ তাদের দীর্ঘমেয়াদী রক্তনালী চাপ দিয়ে থাকে, স্পাজম হয়। স্পাজম হলে তো রক্ত যেতে পারে না, তাদের অ্যাটাক হতে পারে এবং মৃত্যু হতে পারে। এটা হলো অ্যাডিকশনের জন্য। তাহলে ইয়ং পেশেন্ট যারা আছে, এদেরকে অনেক সময় আমরা প্রেডিক্টও করতে পারি না যে তাদের অ্যাটাক হচ্ছে কিনা। তবে যদি তার ফ্যামিলিতে থাকে তাহলে তাকে আগে থেকে সাবধান হতে হবে, এবং যদি প্রয়োজন হয় যে মনে হয় না কোনো কোনো ক্ষেত্রে যে আসলেও হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেক্ষেত্রে আমরা স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আসি, পরবর্তীতে হয়তো এগুলো আলোচনা হবে, ইনভেস্টিগেশন দিয়ে আমরা নির্ণয় করতে পারি তার হালকা মৃদু অ্যাটাক ব্লক আছে কিনা, সেটা অনেক সময় বোঝা যায়। আর যে হিস্ট্রিগুলো যে বললাম, ওইগুলো থেকে আসলে বিরত থাকা, ওজন মেনটেন করা, অ্যাক্টিভ থাকা বেশি, তারপরে স্ট্রেস অ্যাভয়েড করা, তারপরে কোনো মাদক মুক্ত থাকা, এগুলোর জন্য তাহলে রিস্ক এড়ানো যাবে। এই যে স্যার মাদক দ্রব্য গ্রহণ করছে, এই পয়েন্টটাতে আপনার কাছে আসবো। আমাদের তরুণ প্রজন্ম ইদানিং দেখছি যে অনেক বেশি